আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি ফার্স্ট পেপারের সরলরেখা অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ 3A চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো আমি এই চ্যাপ্টারের যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, সেই মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথগুলি তোমাদের সামনে আলোচনা করব। এগুলো ছাড়াও আরও অনেক ম্যাথ এই চ্যাপ্টারে আছে, বাট যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, সেই মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথগুলোই আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো যে অঙ্কটা আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা। একটি বিন্দুর কোটি 6, একটি বিন্দুর কোটি 6 এবং 5,6 হতে বিন্দুটির দূরত্ব 4 একক। একটা বিন্দুর কোটি দেওয়া আছে, ভুজ দেওয়া নাই। কোটি দেওয়া আছে এবং বলা আছে যে বিন্দুটি 5,6 হতে 4 একক দূরবর্তী, অর্থাৎ ওই বিন্দুটি থেকে 5,6 বিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক। বলেছে বিন্দুটির ভুজ কত। কোটি কিন্তু দেওয়া আছে, ভুজ দেওয়া নাই। সেই ভুজটাই এখানে কি করতে বলেছে, বের করতে বলেছে। ঠিক আছে, তো যেহেতু বিন্দুর কোটি দেওয়া আছে এবং ভুজ বের করতে বলেছে এবং ওই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 4 একক দেওয়া আছে, তো যেহেতু এখানে ভুজ বের করতে বলেছে, তো চলো আমরা প্রথমেই বিন্দুটার ভুজ ধরে নেই। ধরি বিন্দুটির ভুজ, ধরি বিন্দুটির ভুজ। ভুজকে আমরা নর্মালি কি দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে, আর কোটিকে ওয়াই দিয়ে। তো ধরি বিন্দুটির ভুজ হচ্ছে এক্স। মনে করো আমরা বিন্দুটার ভুজ ধরে নিলাম এক্স, আর বিন্দুটার কোটি তো এখানে দেওয়াই আছে 6। তাহলে সুতরাং বিন্দুটি কি হবে, তাহলে বিন্দুটি তাহলে কি হবে, অবভিয়াসলি বিন্দুটি x,6 হবে। দেখো বুঝতে পেরেছ কিনা, কোটি দেওয়া ছিল আর ভুজ আমরা ধরে নিয়েছি, আর ভুজ আর কোটি দিয়েই তো বিন্দু তৈরি হয়। তাহলে বিন্দুটি হবে ভুজ এক্স আর কোটি হচ্ছে ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বিন্দুটা। ঠিক আছে, এখন আমাদেরকে ভুজ অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে লেখা আছে যে 5,6 হতে বিন্দুটির দূরত্ব, 5,6 হতে কোন বিন্দুটির দূরত্ব, 5,6 হতে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে কত, 4। 5,6 হতে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে 4। আচ্ছা, তো x,6 বিন্দু থেকে 5,6 বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 4। তাহলে তোমরা সবাই 9-10-এ, বিশেষ করে ক্লাস 10-এ হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারে 11.1 যে চ্যাপ্টারটা ছিল তোমাদের, দুইটা বিন্দুর দূরত্ব সংক্রান্ত বেশ কিছু অঙ্ক কিন্তু 11.1 চ্যাপ্টারে তোমরা খুব ভালো করে করে এসেছো। এবং অবশ্যই তোমাদের মনে আছে যে ওই চ্যাপ্টারে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করতাম, মনে আছে অবশ্যই। সবারই এই ফর্মুলাটা ভালো করে মনে থাকার কথা। x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, উপরে কি হবে, রুট। এই ফর্মুলাটাই কিন্তু তোমরা পড়ে এসেছো 9-10-এ। কিসের ক্ষেত্রে, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের খুব ভালো করে এই সূত্রটা মুখস্থ আছে। তাহলে এখানেও আমরা দুইটা বিন্দুর দূরত্বের ক্ষেত্রে আমাদের সেই 9-10-এর ফর্মুলাটাই আমরা ইউজ করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি। আবারও একটু বুঝাইতেছি যে প্রশ্নে কি লেখা ছিল, যে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 4। ঠিক আছে, তো আমি দূরত্ব আলাদা করে না বের করে একবারে প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলি। ঠিক আছে, একবারে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলি। খেয়াল করো, তাহলে কি লিখবো প্রশ্ন মতে দিয়ে, যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই সূত্র অনুসারে বসাও তো কি হবে বলো। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব যদি আমরা এই সূত্র অনুসারে বসাই, x1 মাইনাস x2, x1 কোনটা, এটা x, মাইনাস x2 কোনটা, 5। ওকে, x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y1 কত, 6, আর y2 কত, সেটাও 6 হোল স্কোয়ার। এই হয়ে গেল এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এবং এই দূরত্বের মান প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে।
সো আমরা লিখতে পারি ইকুয়াল টু 4। তো বুঝতে পারতেছো এখান থেকে কার ভ্যালু বের হয়ে যাবে, এখান থেকে কিন্তু এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, উভয় পাশে বর্গ করে ফেলি, স্কয়ার করে ফেলি উভয় পাশে। তাহলে কি হবে, এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস, আর এখানে থাকবে 0 0 স্কয়ার ইকুয়াল টু 16। কি করেছি আমরা, উভয় পক্ষে বর্গ করে ফেলেছি, রুট সরানোর জন্য উভয় পক্ষে আমরা বর্গ করে দিয়েছি। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, এটাকে আমরা ফর্মুলা করতে পারি, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ারের। তাহলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 25। ওকে, 0 তো লেখার দরকার নাই। এখন কি করব, 16কে এই পাশে নিয়ে আসো, মাইনাস 16 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছ। বা এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস কত হবে, 9 ইকুয়াল টু 0। এখন কি করব, এক্স এর মান বের করার জন্য মিডল টার্ম। তো চলো আমরা এখন মিডল টার্ম করে ফেলি। মিডল টার্ম করলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, 9 দিয়ে 10-এর মিডল টার্ম, 9 আর 1 হবে। তাহলে x ইন্টু এক্স মাইনাস 9, 1 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কি হবে এখানে, এক্স মাইনাস 9 আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু 9 একটা, অথবা এক্স ইকুয়াল টু 1 একটা। এক্স এর দুইটা মান বের হয়ে গেছে। এক্স এর মান মানে হচ্ছে বিন্দুটির কি বের হয়ে গেছে, বিন্দুটির ভুজ বের হয়ে গেছে। তাহলে তোমরা লিখবা যে সুতরাং নির্ণেয় ভুজ বা বিন্দুটির ভুজ, সুতরাং বিন্দুটির ভুজ, বিন্দুটির ভুজ 9 অথবা 1। ওকে, অথবা দিয়ে লিখতে হবে অবভিয়াসলি, 9 অথবা 1, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি খুব ভালো করে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখব। দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি, অনেকটা একটু আগের অঙ্কটার মতো এটা। দেখো, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, বিন্দুটির কোটি হলো ভুজের দ্বিগুণ, যদি এর দূরত্ব, এর মানে কি, এর বলতে কি বুঝিয়েছে, এর মানে হচ্ছে এই বিন্দুটি, এর বলতে কি বুঝিয়েছে, এই বিন্দুটির। তো যদি বিন্দুটির অর্থাৎ এর দূরত্ব 4,3 হতে √10 একক হয়, তো ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যে বিন্দুটির 4,3 হতে দূরত্ব হচ্ছে √10 একক। বলছে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো বলেছে যে কোটি হলো এর ভুজের দ্বিগুণ। তাহলে কোনটা ধরে নিব তোমরা বুঝতে পারতেছো, কোটি কার দ্বিগুণ, ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ ধরে নিতে হবে। তো আমরা লিখে ফেলি যে ধরি বিন্দুটির ভুজ, বিন্দুটির কি ধরে নিব আমরা, ভুজ। ধরি বিন্দুটির ভুজ আমরা ধরে নিলাম এক্স। তাহলে সুতরাং বিন্দুটির কোটি কি হবে, ভুজ যদি এক্স হয় তাহলে কোটি হবে 2x। বুঝতে পারতেছ, লেখা আছে কোটি হলো ভুজের দ্বিগুণ। তাহলে দেখো বিন্দুটির ভুজ কোটি পেয়ে গেলাম আমরা, আর ভুজ কোটি পেয়ে গেলে বিন্দুটি কি হবে, তাহলে বিন্দুটি কি হবে তাহলে বলো তো, ভুজ কোটি পেয়ে গেলে বিন্দুটি হবে x, 2x, অর্থাৎ ভুজ কোটি। তাহলে এখন সেই আগের অঙ্কটার মতো প্রশ্ন মতে, আগের অঙ্কটার মতো প্রশ্ন মতে কি লেখা আছে প্রশ্নে, যে যদি এর দূরত্ব, একটু আগে বলেছিলাম এর মানে হচ্ছে এই বিন্দুটির দূরত্ব, এই বিন্দুটির দূরত্ব 4,3 হতে কত, √10, ঠিক আছে। তার মানে 4,3 হতে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে কত, √10। সেই আমাদের 9-10 এর সূত্র দিয়ে আমরা দূরত্ব বের করে ফেলি। ওকে, সূত্র কি আমাদের, x1 মাইনাস x2, ঠিক আছে। কোন বিন্দু থেকে কোন বিন্দুর, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে কি হবে বলো, x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কয়ার, এই হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এবং এই দূরত্বের মান কত দেওয়া আছে, √10। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি √10। আশা করি বুঝতে পেরেছ। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করব। প্রথমে কি করব, উভয় পাশে বর্গ করে দিব।
বর্গ করে দিচ্ছি এবং এই সূত্রগুলোকে আমরা একবারে ভেঙে দেই। কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে একবারে ভেঙে দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু 10। আমরা দুইটা কাজ একসাথে করেছি এখানে, উভয় পাশে বর্গও করেছি এবং ফর্মুলাগুলোকে ভেঙে দিয়েছি। ঠিক আছে, এবার চলো আমরা ক্যালকুলেশন করি। দেখো, আমরা যদি নর্মাল যোগ বিয়োগ করি, এক্স স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে কত হবে? 5x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12x, সো মাইনাস 20x। তারপর হচ্ছে 16 আর 9 কত হয়? 16 আর 9 হচ্ছে 25। আর দেখো ডান পাশে আছে 10, সো মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে বাকি হবে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস কত হবে? প্লাস 15 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব, তবে মিডল টার্ম করার আগে আমরা একটু ছোট্ট একটা কাজ করে নিই। উভয় পাশে আমরা বা উভয় পক্ষে আমরা 5 দিয়ে গুণ করে নিই। ওকে, তো চলো উভয় পক্ষে আমরা 5 দিয়ে গুণ করি। উভয় পক্ষে 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা হবে। এখন আমরা যদি মিডল টার্ম করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, আমি একটা লাইন স্কিপ করলাম, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুইটা ভ্যালু কি কি আসতেছে? একটা হচ্ছে 3 অথবা আরেকটা এক্স এর ভ্যালু হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি, আর এক্স এর মান পেয়ে গেছি মানে কিন্তু আমরা তাহলে বিন্দুটাও পেয়ে গেছি। ঠিক আছে, এক্স এর মান যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমরা বিন্দুটাও পেয়ে গেছি। তো এখন চলো নিচে মুছে দিয়ে আমরা বিন্দুটার স্থানাঙ্ক লিখে ফেলি। কিভাবে লিখবো? এভাবে লিখবো যে এক্স ইকুয়াল টু 3 হলে বিন্দুটি, এক্স ইকুয়াল টু 3 হলে বিন্দুটি, বলো এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে বিন্দুটি কি হবে? বিন্দুটি হবে 3,6, এক্স এর জায়গায় 3 বসাও। ওকে, অথবা এক্স ইকুয়াল টু 1 হলে বিন্দুটি, বলো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে বিন্দুটি কি হবে? বুঝতে পারতেছো অবভিয়াসলি 1,2। এটাই হচ্ছে আনসার। আনসারটা এভাবে অথবা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, বিন্দুটি, নির্ণেয় বিন্দুটি হয় এটা হবে অথবা এটা হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন নেক্সট গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখব। দেখো, আমি অঙ্কটা বোর্ডে তুলেছি, এটাও মোটামুটি সহজ একটা অঙ্ক। দেখো কি লেখা আছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু 0,-4 এবং 0,4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুটি বের করো। একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর অপর শীর্ষবিন্দুটা বের করতে বলেছে। তো সাপোজ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে এই দুইটা বিন্দু দ্বারা আইডেন্টিফাই করতে পারি। সাপোজ আমি প্রথম বিন্দুটা এ নিলাম 0,-4, আর দ্বিতীয় বিন্দুটা নিলাম 0,4, আর সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। এটাই হচ্ছে আমাদের তৃতীয় শীর্ষবিন্দু। এটা আমরা ধরে নিলাম সাপোজ এক্স, ওয়াই। ঠিক আছে, এখন এই চিত্রটার একটু বর্ণনা দিবা। কি বর্ণনা দিবা সেটা আমি বলে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। বর্ণনাটা হচ্ছে লিখবা যে মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার দুটি শীর্ষবিন্দু এ 0,-4 এবং বি 0,4। ওকে, তারপর লিখবা যে ধরি তৃতীয় শীর্ষবিন্দুটি সি এক্স, ওয়াই। এটা হচ্ছে বর্ণনা। ঠিক আছে, এবার আমি মূল অঙ্কটা স্টার্ট করি। আমাদেরকে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে আমাদের, এক্স এবং ওয়াই এর মান। তো যেহেতু এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তোমরা বুঝতেছো যে তিনটা বাহুই সমান। তো আমরা তিনটা বাহু সমান নিয়েও করতে পারি, অথবা যে কোনো দুইটা বাহু সমান নিয়েও কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা যে কোনো দুইটা করে নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করি। তো এখানে লিখে নিবা যে যেহেতু ত্রিভুজটি
যেহেতু ত্রিভুজটি সমবাহু, সুতরাং কোন দুইটা বাহু সমান নিব আমরা? যে কোনো দুইটা নিব। সাপোজ আমরা এ বি ইকুয়াল টু বিসি নিলাম। ওকে, আমরা এ বি ইকুয়াল টু কি নিলাম? বিসি নিলাম। তো দেখো এ বি ইকুয়াল টু বিসি থেকে আমরা কি পাবো? এ বি সেই আগের সূত্র দিয়েই কিন্তু দৈর্ঘ্য বের করব। এ থেকে বি এর দূরত্ব, দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব। তাহলে বলো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কি হবে? 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 4 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবার বিসির দৈর্ঘ্য বের করো একইভাবে। বিসি, বলো বিসি কি হবে? বি থেকে সি, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। বি আগে নিতে পারো বা সি আগে নিতে পারো, ইচ্ছা, এটা কোনো প্রবলেম না, একই আনসার বের হবে। এখন দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, উভয় পক্ষে আমরা কি করব? বর্গ করে রুট বাদ দিয়ে দিই। বর্গ করে রুট বাদ, মনে করো রুট নাই এখানে, তো এখানে থাকে 0 আর এখানে থাকে 4 প্লাস 4 অর্থাৎ 8। 8কে স্কোয়ার করলে কত হয়? 64। ওকে, 8কে স্কোয়ার করলে 64। আর এই পাশে দেখো রুট কিন্তু নাই, এক্স মাইনাস 0 অর্থাৎ এক্স, উপরে স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার প্লাস, আর এটার সূত্র ভাঙো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, তাই না? দেখো এখন এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0। 48 কিভাবে? 64টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস 48 থাকবে। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে আমরা এবি ইকুয়াল টু বিসি থেকে একটা ইকুয়েশন বের করেছি। এবার আমরা অন্য যে কোনো দুইটা বাহু সমান নেই, আবার অন্য যে কোনো দুইটা বাহু এবি বিসি নিয়েছিলাম। এবার তুমি এবি এসি নিতে পারো বা এসি বিসি নিতে পারো, ইচ্ছা তোমার। ঠিক আছে, সাপোজ আমি এসি ইকুয়াল টু বিসি নিলাম। ওকে, এসি ইকুয়াল টু বিসি। এবার ক্যালকুলেশন করো, বলো এসির দৈর্ঘ্য কি হবে? এ থেকে সি এর দৈর্ঘ্য বা সি থেকে এ এর দৈর্ঘ্য কি হবে বলো? রুট এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার বিসির দৈর্ঘ্য বলো, বিসির দৈর্ঘ্য কি হবে? বি থেকে সি এর দূরত্ব অথবা সি থেকে বি এর দূরত্ব, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে বিসির দূরত্ব। এবার ঠিক আগের মতো উভয় পাশে স্কোয়ার করে আমরা রুট বাদ দিয়ে দিলাম। রুট বাদ দিলে কি থাকবে বলো? এক্স স্কোয়ার প্লাস, আর এটার সূত্র ভেঙে দাও, ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। ওকে, এবার বলো তো উভয় পক্ষ থেকে কি কি কাটাকাটি চলে যায়? কাটাকাটি চলে যায় অনেক কিছু। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং 16, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং 16 উভয় পক্ষ থেকে কাটা বা বাদ, সাইড চেঞ্জ করলেই কাটা চলে যাবে। তাহলে এই পাশে থাকে কি বলো? এই পাশে থাকে 8y আর ওই পাশে থাকে মাইনাস 8y। ওকে, তাহলে এই মাইনাস 8y কে এই পাশে আনলে কি হবে বলো তো? 16y ইকুয়াল টু 0, সো y ইকুয়াল টু কত আসবে? 0। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম, কিন্তু দেখো সি বিন্দুর y এর মানটা পেয়ে গেছি। এবার x এর মান বের করব কিভাবে? এই y এর মানটা 1 নং সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, তাহলে কিন্তু সি বিন্দুর x এর মানটা বের হয়ে যাবে। তো চলো আমরা y এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে x এর মানটা বের করে ফেলি। ঠিক আছে, এখানে লিখবা যে y এর মান 1 নং এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে বসাও এখানে y এর মান কত? 0। তো 0 বসালে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 0 মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারতেছো কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 48 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 48। তাহলে বলো তো এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু কি হবে? রুট 48। ঠিক আছে, বা প্লাস মাইনাস রুট 48 কত? রুট 48 মানে হচ্ছে 4 রুট 3। রুট 48 মানে কত? 4 রুট 3। প্লাস মাইনাস দিতে হবে কিন্তু অবভিয়াসলি, বিকজ আমরা রুট করেছি। ঠিক আছে, আর এক্স কি? এক্স হচ্ছে সি বিন্দুর ভুজ। তো একটা বিন্দুর ভুজ কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সো এক্স এখানে প্লাস মাইনাস দুইটাই হতে পারে। আর যেহেতু রুট করেছি, রুট করলে নিয়মই হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আর এখানে এক্স কে প্লাস মাইনাস না দেওয়ার পিছনে কোনো কারণ নাই,
কারণ আমরা দেখতেছি একটা বিন্দুর ভুজ প্লাস বা মাইনাস দুটাই হতে পারে। সো এখানে প্লাস মাইনাস দেওয়াটা যথাযথ যুক্তিসঙ্গত। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এক্স। বাট ওয়াই এর মান কয়টা আসছে? ওয়াই এর মান কিন্তু একটাই আসছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু কি হবে? তৃতীয় শীর্ষবিন্দু হবে 4√3, অথবা -4√3, আশা করি বুঝতে পেরেছ এটা। ঠিক আছে, তৃতীয় শীর্ষবিন্দু মানে এখান থেকে একটা ভ্যালু এবং 0 আর নেগেটিভ ভ্যালু 0। ঠিক আছে, এখানে মান যেহেতু দুইটা বের হয়েছে, ওয়াই এর মান যেহেতু একটা বের হয়েছে, সো বিন্দু কিন্তু দুইটা হবে। ঠিক আছে, একটা হচ্ছে +4√3 আর একটা হচ্ছে -4√3। ঠিক আছে, অথবা দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। চলো এখন আমরা নেক্সট অঙ্কটা দেখি। এখন যে অঙ্কটা করব এটা অনেকটাই আমি বলতে পারি যে এটা 9-10 এর অঙ্ক, হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির। দেখো অঙ্কটা হচ্ছে ওয়াই অক্ষ ও 7,2 হতে a,5 বিন্দুর দূরত্ব সমান। তাহলে তোমাকে a এর মানটা বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন আবার একটু বোঝার চেষ্টা করি। বলা হয়েছে ওয়াই অক্ষ এবং 7,2 হতে এই বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ এই প্রশ্নটাকে যদি আমরা আলাদা আলাদা দুইটা পার্টে চিন্তা করি, তাহলে প্রশ্ন হবে এরকম যে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব এবং 7,2 হতে a,5 বিন্দুর দূরত্ব সমান। ঠিক আছে, একবার ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব আর একবার 7,2 থেকে এটার দূরত্ব, এই দুটা দূরত্ব পরস্পর সমান হলে a এর মান কত। দেখো আমি এখানে দুইটা নোট লিখেছি। ঠিক আছে, এই দুইটা নোটের সাথে তোমরা ক্লাস 9-10 থেকেই পরিচিত, এবং এই নোটগুলো তোমাদেরকে ক্লাস 9-10-এও আমি লিখে দিয়েছিলাম। তো এই দুইটা নোট দিয়ে কিন্তু তোমরা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতিতে অনেক এমসিকিউ সলভ করেছ, এবং 11.1-এ কিন্তু তোমরা এই সূত্র দিয়ে বা এই নোট দিয়ে কিন্তু অঙ্কও করেছো। 11.1-এ অঙ্ক ছিল। তো নোট দুইটা দেখো আমরা আবার একটু মনে করে নিই। নোট দুইটা, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ ভুজ, এটা তোমরা জানো। ঠিক আছে, আমি দুইটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ আমি যদি জিজ্ঞেস করি যে 2, আমি জিজ্ঞেস করলাম এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি। এই বিন্দুর কোটি কত? এই বিন্দুর কোটি হচ্ছে -3। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ -3, অর্থাৎ 3। ওকে, আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে হবে মডুলাস অফ ভুজ। ঠিক আছে, তাহলে এই বিন্দুর ভুজ কত? এক্স, সরি 2, এই বিন্দুর ভুজ হচ্ছে 2। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ 2, অর্থাৎ 2। আশা করি বুঝতে পেরেছ। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে কোটি হবে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে ভুজ হবে। ঠিক আছে, উল্টা এক্স কে কিন্তু ভুজ বলে, ওয়াই কে কিন্তু কোটি বলে। তাহলে দেখো এক্স কে কিন্তু কি বলে? ভুজ বলে, বাট এখানে কি কোটি। আর ওয়াই কে কি বলে? কোটি বলে, এখানে কি ভুজ। তাহলে কি বিপরীত, তাই না? তোমার এটা মনে রাখতে সহজ হবে। এক্স অক্ষ থেকে দূরত্ব বললে কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে হবে ভুজ। ওকে, তো চলো আমরা এখন উপরের অঙ্কটা একটু সলভ করে ফেলি। যদিও এটা আমাদের পুরাতন অঙ্ক, 9-10-এর অঙ্ক। তো আমরা শুরু করি। দেখো কি বলেছিলাম একটু আগে, যে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব আর 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান। তো প্রথমে আমরা ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব বের করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখো যে ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব, a,5 বিন্দুর দূরত্ব কি হবে? কোন অক্ষ থেকে? ওয়াই অক্ষ। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে কি হবে? ভুজ। ওকে, মডুলাস অফ ভুজ। তাহলে এই বিন্দুর ভুজ কত? অবভিয়াসলি a, তাহলে মডুলাস অফ a হবে এখানে। বুঝতে পেরেছ? আচ্ছা এখন আমরা কোন দূরত্ব বের করব? এখন আমরা বের করব 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব। ঠিক আছে, কি লিখবো? আবার 7,2 হতে a,5 বিন্দুর দূরত্ব, ওকে। এটা তো দুইটা বিন্দুর দূরত্ব। তো দুইটা বিন্দুর দূরত্ব আমরা কোন সূত্র দিয়ে বের করি? সেই আমাদের 9-10-এর স্থানাঙ্ক জ্যামিতির সূত্র দিয়ে। বলো কি হবে? এটা থেকে এটার দূরত্ব
a মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কোয়ার, এত একক, এখানেও একক লিখে নিবা। ওকে, তো এখন দেখো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, রুট কি হবে, এ স্কোয়ার মাইনাস 14a প্লাস 49, আর এখানে প্লাস 3 স্কোয়ার 9 থাকবে। ওকে, তাহলে কি থাকতেছে, রুট এ স্কোয়ার মাইনাস 14a প্লাস 58। ওকে, তাহলে এটাই হচ্ছে দুইটা দূরত্ব, এই হলো একটা দূরত্ব আর এই হচ্ছে আর একটা দূরত্ব। তো প্রশ্নের মধ্যে লেখা আছে এই দুইটা দূরত্ব পরস্পর সমান। তাহলে প্রশ্ন মতে রুট এ স্কোয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু মডুলাস অফ এ। এখন আমরা উভয় পাশে কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু এ স্কোয়ার। কি করেছি, উভয় পাশে আমরা বর্গ করেছি। এবার দেখো উভয় পক্ষ থেকে এ স্কোয়ার কাটা, তাহলে মাইনাস 14a ইকুয়াল টু মাইনাস 58, বা a ইকুয়াল টু হবে 58/14, অর্থাৎ কাটাকাটি করলে 29/7। এটাই হচ্ছে a এর মান। এটা কিন্তু আমাদের পুরাতন অঙ্কই ছিল, ঠিক আছে, আমরা একটু রিভাইজ করে নিলাম, এটা এই চ্যাপ্টারে আছে অঙ্কটা, ঠিক আছে। এখন আমরা নেক্সট অঙ্কটা দেখব। দেখো নেক্সট অঙ্কটা হচ্ছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে এর মানে হচ্ছে বৃত্তের, এর মানে কি, এই বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য মানে হচ্ছে জে এর দৈর্ঘ্য, যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে, অর্থাৎ বলে দিয়েছে যে ওই যেটা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য, অর্থাৎ জে এর দৈর্ঘ্য বের করো। তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তো একটু খেয়াল করো, ব্যাসার্ধ আর কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তো আমরা একটু বৃত্তটা এঁকে ফেলি ফার্স্টে। সাপোজ এটা হচ্ছে বৃত্তটা, ওকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5,3, আমরা লিখে ফেললাম কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3, আর ব্যাসার্ধ হচ্ছে 5। ব্যাসার্ধটা আমরা একটু পরে আইডেন্টিফাই করতেছি, আগে আমরা দেখি যে এর অর্থাৎ বৃত্তের যে তার মানে বৃত্তের একটা জে এর কথা বলা হচ্ছে। তো সাপোজ এটা হলো বৃত্তের একটা জে, আমরা মনে করলাম এটা হচ্ছে বৃত্তের একটা জে, আমরা নাম দিয়ে দিলাম এটাকে এবি জে, আর কেন্দ্রটাকে দিয়ে দিলাম ও। সাপোজ কেন্দ্রটাকে কি দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম। তো এখন খেয়াল করো, বলেছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ বলে দিয়েছে যে যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 3,2 বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয়। এই যেটি 3,2 বিন্দুতে সমান দুই ভাগে কি হয়, বিভক্ত হয়। তার মানে কি আমরা এই বিন্দুটাকে এই এবি এর মধ্যবিন্দু বলতে পারি। অবভিয়াসলি এই বিন্দুটাকে আমরা এবি এর কি বলতে পারি, মধ্যবিন্দু বলতে পারি, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে এই যেটি এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমরা জানি যে কোনো রেখা তার মধ্যবিন্দুতেই সবসময় সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে এবি এর কি বিন্দু, মধ্যবিন্দু। আচ্ছা, তো এখন দেখো এই মধ্যবিন্দুটাকে আমরা একটা নাম দিয়ে দিই, সাপোজ মধ্যবিন্দুটা আমরা পি নাম দিয়ে দিলাম। ওকে, মধ্যবিন্দুটাকে আমরা পি নাম দিয়ে দিলাম, এটাকে আলাদা করে সাপোজ মধ্যবিন্দুটাকে পি নাম দিয়ে দিলাম 3,2। আচ্ছা, এখন দেখো আমরা ওপি যোগ করে দিলাম, ঠিক আছে, ওপি কি করে দিলাম, যোগ করে দিলাম, এবং ও এ এটাও যোগ করে দিলাম। ওপি এবং ও এ এই দুইটাই আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তো তুমি একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে যে এই ও এ রেখাটাই কি বৃত্তের ব্যাসার্ধ না, দেখো তো। ও যদি কেন্দ্র হয় তাহলে এই ও এ রেখাটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5। সো আমরা এখানে 5 লিখে দিলাম। ওকে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 5, এটা 5 লিখে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা ওপিটা যোগ করলাম, এখানে ওপিটা যোগ করলাম,
এই ওপিটা কিন্তু এবির উপর লম্ব হবে, এই ওপি রেখাটা এবির উপর লম্ব হবে। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা তো লম্ব আঁকিনি, আমরা তো খালি ও বিন্দু আর পি বিন্দু যোগ করেছি, তাহলে এটা লম্ব কিভাবে হয়? তোমরা একটু মনে করে দেখো, ক্লাস 9-এর জেনারেল ম্যাথে বৃত্তের অধ্যায়ে তোমরা একটা উপপাদ্য পড়েছিলা। কি ছিল সেই উপপাদ্যটা? একদম প্রথম উপপাদ্যটা সেটা ছিল হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং যে কোনো জের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জের উপর লম্ব। মনে আছে আশা করি? বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জের, ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জের উপরে কি হয়? লম্ব হয়। এটা আমরা কিন্তু লজিকটা আমরা 9-10 পড়ে এসেছিলাম। তো এখন একটু খেয়াল করো, এখানে আমরা এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, যেটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5। তো এখন আমরা এই দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। দেখো, অর্থাৎ এই লম্বটা, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ও পি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে অবভিয়াসলি এই ওপিটা হচ্ছে লম্ব। এবং দেখো এই ও এবং পি বিন্দুর সাহায্যে কিন্তু এই লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা যদি আমরা এই দুই বিন্দু দিয়ে বের করতে পারি তাহলে দেখো লম্ব পেয়ে যাব, অতিভুজ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে এই ভূমির দৈর্ঘ্যটাও বের করে নিতে পারবো। এবং এই ভূমিটাকে অর্থাৎ এই টুককে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এবির দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ এই দুটো অংশ পরস্পর কি সমান, এপি আর পিবি পরস্পর হচ্ছে সমান। সো এপির দৈর্ঘ্য যা হবে পিবির দৈর্ঘ্য কিন্তু তাই হবে। সো এপি কে 2 দিয়ে গুণ করলে আমরা এবির দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তাহলে আগেই চিত্রটা আমাদেরকে একটু বর্ণনা দিয়ে নিতে হবে। বর্ণনাটা আমি লিখতেছি না, তোমরা বর্ণনাটা নিজে নিজে লিখে নাও। আমি বলে দিচ্ছি, বর্ণনাটা হচ্ছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি যে কোনো একটি জে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি যে কোনো একটি জে, ঠিক আছে, যা যা P3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, আবার প্রথম থেকে বলতেছি, ও মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি যে কোনো একটি জে যা P3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তারপর লিখবা ও কমা এ এবং ও কমা পি যোগ করি। ঠিক আছে, ওকে, ও কমা এ এবং ও কমা পি যোগ করি। এই হচ্ছে চিত্রের বর্ণনা। এখন দেখো, এখন আমরা স্টার্ট করি। কি লিখবো? প্রথমেই যে এখানে এখানে ও এ ইকুয়াল টু হচ্ছে 5, যেটা প্রশ্ন দেওয়া আছে, ও এ ইকুয়াল টু হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে এই ওপির দৈর্ঘ্যটা আমরা বের করব, তাই না? ওপির দৈর্ঘ্যটা আমরা বের করব। তো চলো আমরা ওপির দৈর্ঘ্যটা বের করে ফেলি। ওপি ইকুয়াল টু কি হবে? রুট, ওপি ইকুয়াল টু হবে রুট, দেখো ও বিন্দু আর পি বিন্দু দিয়ে যদি বের করি তাহলে 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার। ওকে, এত একক, এটা হচ্ছে ওপির দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 4 + 1, অর্থাৎ আমরা এখানে ওপির দৈর্ঘ্য পাবো হচ্ছে √5। দেখো ওপির দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? √5 পেয়ে গেলাম ওপির দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা পিথাগোরাসের সাহায্যে এপির দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তার আগে একটা ছোট্ট জিনিস লিখে নিবা, সেটা কি? এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটু মানে ক্লিয়ার করে দিতে হবে। কি লিখবা? ওই যে ক্লাস 9-এর যে উপপাদ্যটা সেটা আমরা জানি দিয়ে লিখে নিবা, যে আমরা জানি কি লিখবা? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি দিয়ে লিখে নিবা। ঠিক আছে, আমি আর এই জিনিসটা লিখে নিচ্ছি না, এখানে জাস্ট আমি আমরা জানি দিয়ে ডট ডট দিয়ে দিলাম। তোমরা এখানে সেই ক্লাস 9-এর উপপাদ্যটা লিখে নিবা, এতে প্রমাণিত হয়ে যাবে যে এটা লম্ব, সো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা লিখে দিতে পারবা। তো এখন আমরা কি লিখবো? এখন আমরা পিথাগোরাস দিয়ে এপির দৈর্ঘ্যটা বের করব, তাই না? তো কি লিখবো এখন? এখানে লিখবো এখন ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ হতে, এওপি সমকোণী ত্রিভুজ হতে পাই, এওপি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি লিখতে পারবো? ও এ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। সো ও এ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার।
এখান থেকে আমরা বের করব কার দৈর্ঘ্যটা, অবভিয়াসলি এপির দৈর্ঘ্য। সো এপি স্কয়ার ইকুয়াল টু হবে ওএ স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। তো ওএ কত আছে বলো, ওএ হচ্ছে 5, সো ওএ হচ্ছে 5 স্কয়ার, আর ওপি হচ্ছে মাত্র আমরা বের করলাম √5, সো √5 স্কয়ার। তাহলে কত আসতেছে 25 মাইনাস 5 অর্থাৎ 20। সো এপি ইকুয়াল টু কত হবে, এপি ইকুয়াল টু √20 মানে হচ্ছে 2√5। ওকে, এপি ইকুয়াল টু হচ্ছে 2√5। তাহলে দেখো এপির দৈর্ঘ্য বের হয়ে গেছে, আর আমাদেরকে বের করতে হবে এবি জে এর দৈর্ঘ্য। এই যে জে এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখন এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা এবি জে এর দৈর্ঘ্য বের হয়ে যাবে। সুতরাং এবি সমান লিখতে পারি 2AP, ঠিক আছে, অর্থাৎ 2 ইন্টু এপি কত 2√5, অর্থাৎ 4√5 হচ্ছে আনসার, এত একক। এটাই হচ্ছে জে এর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার আমরা নেক্সট অঙ্কটা করব। এই অঙ্কটা একটু কঠিন আছে, ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু কঠিন আছে অঙ্কটা। দেখো অঙ্কটা হচ্ছে একটি বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয় এত ও এত। বর্গের দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া আছে। বলেছি ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুইটি শীর্ষবিন্দু নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু বর্গটা এখানে এঁকে ফেলি। সাপোজ এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটা ABCD। আমরা মনে করলাম এটা হচ্ছে বর্গক্ষেত্র ABCD। এই বর্গক্ষেত্রের দুইটা কর্ণ, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BD, দুইটা কর্ণ। ওকে, বর্গক্ষেত্রের সাপোজ দুইটা কর্ণ। এখন এখানে একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে। কোন কর্ণের এটা বলেনি, বলছে একটি কর্ণের। তাহলে একটি কর্ণ আমরা এসিও কনসিডার করতে পারি, বিডিও কনসিডার করতে পারি। সাপোজ আমি এসি কে কনসিডার করলাম, তাহলে এসি কর্ণের প্রান্তবিন্দু কোনটা কোনটা, অবভিয়াসলি এ এবং সি। এসি কর্ণের প্রান্তবিন্দু হচ্ছে এ এবং সি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমি নিলাম 6,3 আর সি বিন্দুর স্থানাঙ্ক নিলাম -2, -3। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা বলেছে এই বর্গের কি বের করো, ক্ষেত্রফল। প্রথমে বলেছে ক্ষেত্রফল বের করো। তাহলে এই চিত্রটা একটু বর্ণনা দিয়ে নিবা। বর্ণনা কি দিবা আমি বলে দিচ্ছি। যে মনে করি এ বি সি ডি বর্গের এসি ও বিডি দুটি কর্ণ। এরপর লিখবা যে এসি কর্ণের প্রান্তবিন্দু দ্বয় এ 6,3 ও সি -2, -3। এসি কর্ণের কি প্রান্তবিন্দু দ্বয়। আচ্ছা, এই গেল বর্ণনা। এখন তুমি ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের করাটা খুব সহজ। এখানে আমরা আগে এই কর্ণের দৈর্ঘ্যটা বের করব। এ এবং সি বিন্দু দিয়ে কর্ণটার দৈর্ঘ্য বের করা যাবে। কর্ণের দৈর্ঘ্য থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর ওইটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো চলো আমরা প্রথমেই আমরা এসি কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি। ওকে, এসি কর্ণ কি হবে, √6 + 2 হোল স্কয়ার +3 + 3 হোল স্কয়ার। ওকে, এত একক। তাহলে এখান থেকে 64 প্লাস এখানে হচ্ছে 36, তাহলে আমি একবার লিখে দিলাম 10 আসবে আনসার। ওকে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা কি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখন এই কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বর্গের কি বের করব, ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ক্লাস 9-10-এ বর্গের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কিন্তু জেনে আসছো। একটু মনে করে দেখো, ক্লাস 9-10-এ তোমরা জেনে আসছো যে বর্গের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে a√2। মনে আছে তোমাদের আশা করি। বর্গের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি a√2। তাহলে a√2 = 10 লিখতে পারি আমরা, ঠিক আছে। a√2 = কি লিখতে পারি, 10 লিখতে পারি। তার আগে এখানে একটু লিখে নিবা যে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য a একক। এটা লিখে নিবা এখানে, ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি a একক। তারপর লিখবা সুতরাং a√2 = 10। সো এখান থেকে আমরা a = কি পাবো, a = পাবো 10/√2। ওকে, 10/√2। 10/√2 মানে আমরা লিখতে পারি এটাকে 5√2। এটা হচ্ছে কি, এটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে, সুতরাং বর্গের ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গের ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো, a²। এটা হলো বর্গের ক্ষেত্রফলের সূত্র।
এত বর্গ একক। এ কত বের হয়েছে? 5√2। সো আমরা এখানে লিখতে পারি 5√2 হোল স্কয়ার, তার মানে 50 বর্গ একক। 50 বর্গ একক, এটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নের প্রথম অংশটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার সেকেন্ড অংশে বলেছে অপর দুটি শীর্ষবিন্দু নির্ণয় করো। অর্থাৎ এই দুইটা শীর্ষবিন্দু তো আমরা জানি বর্গের, এবার আমাদেরকে এই দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই দুইটা শীর্ষবিন্দুর কি বের করতে হবে? স্থানাঙ্ক বের করতে হবে। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এই বি শীর্ষবিন্দুটাকে সাপোজ ধরে নিলাম XY। বি শীর্ষবিন্দুর স্থানাঙ্কটাকে আমরা কি করলাম? ধরে নিলাম। তো এখানে লিখবা যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক x, y। ধরি বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি x, y। ওকে, ফাইন। ডি বিন্দুটা আপাতত ধরতে হবে না, ঠিক আছে? কেন ধরতে হবে না এটা আমি পরে বলবো। আপাতত বি বিন্দুটা দিয়ে আমরা কাজ করি, বা তুমি চাইলে বি বিন্দু না ধরে ডি বিন্দু ধরে নিতে পারো, সমস্যা নাই। তুমি যদি বি বিন্দু না ধরে নিতে চাও তাহলে তুমি ডি বিন্দু ধরে নিয়েও কাজ করা যাবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এটা একটা কি ক্ষেত্র? এটা একটা বর্গক্ষেত্র। যেহেতু বর্গক্ষেত্র তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান। অবভিয়াসলি সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে আমরা যদি লিখি BC ইকুয়াল টু AB, কোনো প্রবলেম কিন্তু নাই। BC ইকুয়াল টু AB কেন লিখবো? কারণ এটাও জানি, এটাও জানি, এটা ধরে নিয়েছি, এই জন্য আমরা লিখবো BC ইকুয়াল টু AB। তো এখানে আমরা লিখি যে এখন আমরা লিখলাম এখানে যে BC ইকুয়াল টু হচ্ছে AB। সাইড নোট দিয়ে দিবা যে যেহেতু ABCD একটি বর্গ, সাইড নোট দিয়ে দিবা যেহেতু ABCD একটি কি বর্গ। আচ্ছা, ওকে, ফাইন। তো BC ইকুয়াল টু AB, তো চলো আমরা BC ইকুয়াল টু AB দিয়ে ক্যালকুলেশন শুরু করি। BC মানে এটা থেকে এটার দৈর্ঘ্য, বাট এটা থেকে এটার দূরত্ব, তাহলে কি হবে? রুট x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার। এই হলো BCর দৈর্ঘ্য। এবার AB হচ্ছে এটা থেকে এটার দূরত্ব, তাহলে x মাইনাস 6 হোল স্কয়ার। AB হবে হচ্ছে রুট x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার। ওকে, BC ইকুয়াল টু AB। এখন যদি আমরা এটাকে নর্মাল ক্যালকুলেশন করি, খেয়াল করো, উভয় পাশে আমরা স্কয়ার করে রুট বাদ দিয়ে দিলাম মনে করো। তাহলে আমরা ভিতরে গুলোকে ক্যালকুলেশন করে লিখে ফেলি সূত্র দিয়ে, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস কত 9। ওকে, এখন দেখো এটাকে একইভাবে x স্কয়ার মাইনাস কত হবে 12x প্লাস 36 প্লাস, এবার এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি y স্কয়ার মাইনাস 6y প্লাস 9। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা উভয় পক্ষে যদি যোগ বিয়োগ করি, বা আগে উভয় পক্ষ থেকে কিছু কমন জিনিস আমরা বাদ দিয়ে দিই, দেখো x স্কয়ার y স্কয়ার এবং 9 উভয় পক্ষ থেকে বাদ যায়। এই যে x স্কয়ার y স্কয়ার এবং 9 উভয় পক্ষ থেকে কিন্তু বাদ দেওয়া যায়। তাহলে বলো এই পাশে থাকে কি? এই পাশে থাকে হচ্ছে 4x প্লাস 4 প্লাস 6y, এটা থাকে। আর এই পাশে থাকে মাইনাস 12x প্লাস 36 মাইনাস 6y। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যদি নর্মাল যোগ বিয়োগ করি, 12x কে এই পাশে আনলে হবে 16x। ওকে, 6y কে এই পাশে আনলে হবে 12y। ওকে, আর 36 কে যদি এই পাশে আনো, বা এই 4 কে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে থাকবে কত? 32। এই পাশে থাকবে কত? 32 থাকবে 4 কে ওই পাশে নিয়ে গেলে। এবার আমরা কমন কি দিয়ে ভাগ করে ফেলতে পারি বলো? কমন কি দিয়ে আমরা ভাগ করে ফেলতে পারি? আমরা এটাকে কমন 4 দিয়ে ভাগ করে ফেলতে পারি। তাহলে হবে 4x প্লাস
3y ইকুয়াল টু 8, 4 দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা xy দিয়ে দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম। xy দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে আমি 1 নং দিয়ে দিলাম। ওকে, xy দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কোত্থেকে ক্যালকুলেশন করেছি? আমরা বিসি ইকুয়াল টু এবি থেকে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পেয়েছি। বিসি ইকুয়াল টু কোত্থেকে? এবি থেকে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পেয়েছি। এখন আমরা চেষ্টা করব আরেকটা সমীকরণের ব্যবস্থা করতে এক্স আর ওয়াই দিয়ে। তাহলে আমরা এই দুটাকে সমাধান করলে কিন্তু এক্স ওয়াই এর মান বের হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা আমি এখানে একটু মুছে দিচ্ছি। ওকে, আমরা এক্স ওয়াই দিয়ে যদি আরেকটা সমীকরণ বের করতে চাই, এটা এখানে আপাতত পসিবল হবে না। কেন? দেখো তো, আমি এই দুটো ইকুয়াল লিখেছি। ওকে, এখন আমি যদি এই দুটো ইকুয়াল লিখতে চাই, তাহলে অবভিয়াসলি ডি কে তো আর এক্স ওয়াই ধরা যাবে না। বলো, ডি কে কি আর এক্স ওয়াই ধরা যাবে? কারণ এক্স ওয়াই তো আমি এই দুটাকে ধরে ফেলেছি। তাহলে ডি কে অন্য দুইটা চলক দিয়ে লিখতে হবে, আর অন্য দুইটা চলক লিখলে কিন্তু এক্স ওয়াই দিয়ে সমীকরণ আসবে না। সাপোজ আমি যদি ডি কে এম আর এন ধরে নেই, তাহলে তখন যদি আমি বিসি ইকুয়াল টু সিডি লিখি, ঠিক আছে, বা আমি যদি সিডি ইকুয়াল টু এডি লিখি, তাহলে সমীকরণটা আসবে এম এন চলক দিয়ে। তাহলে ওই এম এন চলকের সাথে কিন্তু এক্স ওয়াই চলকের সমীকরণের সমাধান করা যাবে না। এই জন্যই কিন্তু আমি শুরুতে এটা ধরে নেইনি। ওকে, শুরুতে এটা ধরে নেইনি, কারণ এটাকে ধরলে অন্য দুই চলক ধরতে হবে। তো এটাকে এক্স ওয়াই ধরে এক্স ওয়াই এর চলকের সমীকরণ আসছে, বাট এটাকে যেহেতু আর এক্স ওয়াই ধরা যাবে না, তাহলে এক্স ওয়াই চলকের আরেকটা সমীকরণ এখানে এই বিন্দু দিয়ে আনা সম্ভব না। ঠিক আছে, এই বিন্দুকে অন্য দুই চলক দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে এখন কি করা যায়? এক্স ওয়াই এর চলকের আরেকটা সমীকরণ আমরা কিভাবে আনতে পারি এখানে একটু বলো তো। এক্স ওয়াই চলকের আরেকটা সমীকরণ কিভাবে আনা যায়? আমরা তো এইটা ইকুয়াল টু এটা লিখে ফেলেছি, এটা ইকুয়াল টু এটা লিখে ফেলেছি। ওকে, এখন এটা ইকুয়াল টু এটা লিখলে তো হবে না বলেছি, বা এটা ইকুয়াল টু এটা লিখলেও হবে না, কারণ এখানে অন্য চলক ধরতে হবে। আচ্ছা, এখন এক্স ওয়াই চলকের আরেকটা সমীকরণ আনতেই হবে, আদারওয়াইজ তো সমাধান করা যাবে না। আরেকটা সমীকরণ আনতেই হবে এক্স ওয়াই চলকের। এখন কিভাবে আনতে পারি এক্স ওয়াই চলকের আরেকটা সমীকরণ? আমরা একটা উপায় আছে, একটু ভালো করে খেয়াল করো। একটা উপায় আছে এক্স ওয়াই চলকের আরেকটা সমীকরণ আনার। সেটা কি একটু খেয়াল করো। আমাদের হাতে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা কাজে লাগাতে পারি এক্স ওয়াই এর আরেকটা সমীকরণ বের করার জন্য। আচ্ছা, কিভাবে কাজে লাগাতে পারি একটু খেয়াল করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। তাহলে আমি যদি লিখি যে বিসি স্কয়ার, তাহলে কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে না? বা আমি যদি লিখি এবি স্কয়ার, তাহলে কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে না? যে কোনোটা লিখতে পারি। সো আমি বিসি স্কয়ার ইকুয়াল টু 50 লিখতে পারি, অথবা এবি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 50 লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি আমি। তাহলে দেখো, আমরা এই ক্ষেত্রফলটাকে কাজে লাগিয়ে আরেকটা এক্স ওয়াই এর সমীকরণ বের করি। ঠিক আছে, আচ্ছা, তো লিখে আবার বিসি স্কয়ার বা এবি স্কয়ার যে কোনো একটা লিখতে পারো তুমি। আচ্ছা, বিসি স্কয়ার লিখলাম, বিসি স্কয়ার ইকুয়াল টু কত? 50। বা এবার বলো বিসি স্কয়ার যদি আমরা লিখতে চাই, বা আমরা এখান থেকে বিসির দৈর্ঘ্যটা যদি বের করে ফেলি, বিসির দৈর্ঘ্য কি হবে? বিসির দৈর্ঘ্য হবে কি? রুট এক্স প্লাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 50। আর এখানে একটা হোল স্কয়ার হবে, কিন্তু কেন হোল স্কয়ার হবে? কারণ এখানে বিসি স্কয়ার ছিল, আর এটা হলো শুধু বিসির দৈর্ঘ্য। এটা হচ্ছে শুধু কার দৈর্ঘ্য? বিসির দৈর্ঘ্য। বিসির উপরে যেহেতু স্কয়ার আছে, তাই এখানে একটা হোল স্কয়ার হবে। তাহলে স্কয়ার আর রুট কি? স্কয়ার আর রুট কাটা, স্কয়ার রুট কাটা। তাহলে এখন এই ক্যালকুলেশনগুলো আমরা একটু ভেঙে লিখে ফেলি। কি হবে? এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু কত? 50। ওকে, বা আমরা কি লিখতে পারি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 6y। আর এখানে দেখো কত হয়, 4 আর 9 প্লাস করলে কত হয়? 13।
13, আর এই 50কে এই পাশে মাইনাস করে আনো, তাহলে হবে -37 ইকুয়াল টু 0। আমি একবারে লিখে দিলাম, 4 আর 9 হয় 13, আর 50কে এই পাশে আনলে -50, তাহলে প্লাস মাইনাস করলে -37 আসে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এটাই হচ্ছে এক্স ওয়াই এর আরেকটা সমীকরণ। ওকে, এখন আমরা এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে, এই দুটা সমীকরণকে আমরা এখন সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারবো। তো চলো এই দুটো সমীকরণকে আমরা এখন সমাধান করি। আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্কটা একটু বড় আছে, বাট এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু ভালো করে খেয়াল করো। এক্স ওয়াই এর একটা সমীকরণ বের করার পরে এক্স ওয়াই এর আরেকটা সমীকরণ আমরা কিভাবে বের করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলতেছি, ডি বিন্দুকে কিন্তু আর এক্স ওয়াই ধরা যাবে না, তাই এক্স ওয়াই এর আরেকটা সমীকরণ এটা সমান এটা দিয়ে কিন্তু বের করা যাবে না, বা এটা সমান এটা দিয়ে কিন্তু এক্স ওয়াই এর আরেকটা সমীকরণ বের করা যাবে না, কারণ ডি বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরতে পারবো না, ডি বিন্দুকে এক্স ওয়াই ধরতে পারবো না, ডি বিন্দুকে অন্য চলক ধরতে হবে। এম এন চলক যদি ধরে নেই, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখলে সমীকরণ আসবে কি দিয়ে? এক্স ওয়াই এবং এম এন দিয়ে। আর এটা ইকুয়াল টু এটা লিখলে সমীকরণটা আসবে এম এন দিয়ে। তখন এটার সাথে কিন্তু সমাধান করা যাবে না, কারণ সেম চলকের দুটা সমীকরণ না হলে সমাধান করা পসিবল হবে না। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর আরেকটা সমীকরণ পাওয়ার জন্য আমরা এই ক্ষেত্রফলের কনসেপ্টটা কাজে লাগিয়েছি, যে বিসি স্কয়ার ইকুয়াল টু 50, বিসি স্কয়ার ইকুয়াল টু 50 বা এবি স্কয়ার ইকুয়াল টু 50 লেখা যেত, এটা আমি বলেছি একটু আগে। তো চলো এখন এই দুটো সমীকরণকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, যে এই সমীকরণটা থেকে এক্স বা ওয়াই এর মানটা বের করে এখানে বসিয়ে দিতে পারি, এছাড়া অন্য কোনো উপায় নেই। এটা থেকে এক্স বা ওয়াই এর মান বের করে এটাতে বসাইতে হবে। তো চলো আমরা এটা থেকে এক্স বা ওয়াই এর মান বের করে 2 নং সমীকরণে বসিয়ে সমাধান করে ফেলার চেষ্টা করি। তো আমরা কিভাবে লিখবো এটা? আমরা লিখবো হচ্ছে 1 নং হতে। ওকে, আমি শর্টকাটে লিখলাম, তোমরা লিখবে 1 নং হতে। কার মান বের করবো? এক্স এর মান। তাহলে 4x ইকুয়াল টু হবে 8 মাইনাস 3y। সো x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু হবে 8 মাইনাস 3y বাই 4। আশা করি বুঝতে পেরেছ। এবার এই মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। আমি শর্টকাটে লিখতেছি, তোমরা লিখে নেবে x এর মান 2 নংয়ে বসিয়ে। তাহলে x এর জায়গায় মানটা বসাও। x কোথায় আছে? এখানে আর এখানে। তাহলে বসাও x এর জায়গায় মানটা 8 মাইনাস 3y বাই 4 হোল স্কয়ার, এই যেখানে বসিয়েছি, প্লাস ওয়াই স্কয়ার, প্লাস ওয়াই স্কয়ার, তারপর প্লাস 4x, প্লাস 4x। তাহলে x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে হচ্ছে 8 মাইনাস 3y বাই 4 প্লাস 6y, প্লাস 6y মাইনাস 37 ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করেছি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা এখন যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে ক্যালকুলেশন যদি করি এখান থেকে আমরা, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে? উপরে তো স্কয়ারের সূত্র হয়ে গিয়েছে, তো উপরে যদি আমরা স্কয়ারের সূত্র করে দেই a মাইনাস বি হোল স্কয়ারের, তাহলে কত হবে? 64 মাইনাস 48y, 324, 48y প্লাস 9y স্কয়ার বাই কত? 16। আশা করি বুঝেছ। প্লাস ওয়াই স্কয়ার, এখানে দেখো 4 4 কাটা, প্লাস 8 মাইনাস 3y প্লাস 6y মাইনাস 37 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা এখন যদি লসাগু করে দেই এখানে, দেখো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যদি লসাগু করে দিই, লসাগু হবে 16। লসাগু কত হবে? 16 হবে এখান থেকে লসাগু। তো লসাগু 16 হলে, লসাগু না করে আমরা একটু এখন যেহেতু আমরা একটু উপরে ক্লাসের দিকে যাচ্ছি, আমরা এখন একটু শর্টকাট ক্যালকুলেশন করার চেষ্টা করব। আসলে শর্টকাট ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি? লসাগু না করে আমরা উভয় পক্ষে 16 দ্বারা গুণ করে দিতে পারি। দেখো লসাগু করলে লসাগু 16 হবে, সবগুলোর লসাগু কত হবে? 16 হবে। বাট লসাগু না করে উভয় পক্ষে 16 দ্বারা গুণ করে দেওয়াটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। ঠিক আছে, লসাগু না করে উভয় পক্ষে 16 দ্বারা গুণ। তো দেখো আমরা লসাগু না করে যদি আমরা উভয় পক্ষে 16 দ্বারা গুণ করি, উভয় পক্ষে 16 দ্বারা গুণ করলে কি হবে? দেখো 64 মাইনাস
48y প্লাস 9y স্কোয়ার প্লাস, দেখো এটাকে 16 দ্বারা গুণ করলে নিচের 16 কাটা, এখন এই প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করো, তাহলে কি হবে 16y স্কোয়ার প্লাস 8 ইন্টু 16, 8 ইন্টু 16 128 মাইনাস 3y ইন্টু 16 মানে হচ্ছে 48y প্লাস 6 ইন্টু 16, 6 ইন্টু 16 96, নিচে লিখি 96y মাইনাস 37 ইন্টু 16, 37 ইন্টু 16 592 ইকুয়াল টু 0। কি করেছি আমরা? উভয় পক্ষে 16 দ্বারা গুণ করে দিয়েছি, উভয় পক্ষে 16 দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো যোগ বিয়োগ, সবার আগে ওয়াই স্কোয়ার গুলো হিসাব করো, 9y স্কোয়ার 16y স্কোয়ার, তাহলে এখানে হয় হচ্ছে 25y স্কোয়ার। এখন কোনগুলো হিসাব করবা? ওয়াই গুলো হিসাব করো, ওয়াই গুলো যদি হিসাব করো, দেখো ওয়াই গুলো কিন্তু কাটা চলে যায়, সব ওয়াই সব কাটা চলে যায়। কিভাবে কাটা চলে যায় দেখো, -48 -48 -96, আর এই যে দেখো এখানে আছে +96, এই যে +96, তাহলে ওয়াই সব কাটা, ওয়াই সব কি হয়ে গেল? কাটা। এবার শুধু সংখ্যাগুলো যোগ বিয়োগ করো, সংখ্যাগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 64 প্লাস 128, এরপরে হচ্ছে -592, তাহলে আসবে হচ্ছে -400 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, ওয়াই স্কোয়ার হচ্ছে 16, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু অবভিয়াসলি হবে +-4। দেখো আমরা অনেক কাঠ কয়লা পুড়িয়ে বড় ক্যালকুলেশনের মাধ্যমে ওয়াই এর মানটা বের করে ফেললাম, +-4। এবার এই ওয়াই এর মান, দেখো এই ওয়াই এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা কার মান পেয়ে যাব? এক্স এর মান পেয়ে যাব। তো চলো আমরা ওয়াই এর মান এখন ওইখানে বসিয়ে দিই। ওয়াই এর মান কয়টা বের হয়েছে? 2টা বের হয়েছে, ওয়াই এর মান 2টা। তাহলে আমরা কি লিখবো? ওয়াই ইকুয়াল টু 4 হলে এক্স ইকুয়াল টু 8 - 3 ইন্টু 4/4, সো কত আসবে? 8 - 12 -4/4 -1, সো y ইকুয়াল টু -4 হলে x ইকুয়াল টু 8 - 3 ইন্টু -4/4, সো কত হবে? এখানে উপরে হবে 20/4 অর্থাৎ 5 হবে। ওকে, 20/4 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, এক্স ওয়াই এর মানও 2টা বের হয়েছে এবং এক্স এর মানও কয়টা বের হয়েছে? 2টা বের হয়েছে। ওয়াই এর মানও 2টা বের হয়েছে, এক্স এর মানও 2টা বের হয়েছে। তাহলে বিন্দু 2টা কি কি হবে? বিন্দু 2টা কি কি হবে দেখো, বিন্দু 2টা একটা হবে হচ্ছে এক্স এর মান -1, ওয়াই এর মান 4 অর্থাৎ -1 4, এটা একটা বিন্দু, -1 4, আর এটা হচ্ছে এক্স এর মান 5, ওয়াই এর মান -4 অর্থাৎ 5, -4। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে এই যে 2টা বিন্দু বের হলো, এই 2টা বিন্দুই কি বি বিন্দুর স্থানাঙ্ক? একটু চিন্তা করে দেখো তো, এই যে 2টা বিন্দু বের হলো, এই 2টা বিন্দুই কি বি বিন্দুর স্থানাঙ্ক? এখন তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ, এই 2টাই হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, কারণ আমরা বি বিন্দুটাকেই তো ধরে নিয়েছিলাম এক্স ওয়াই, সো এগুলো তো এক্স ওয়াই এর মান, সো এই 2টা বিন্দুই হবে বি বিন্দুর স্থানাঙ্ক। তোমার কাছে এটাই মনে হচ্ছে, বাট আমি বলতেছি এই 2টা বিন্দুর মধ্যে একটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক আর আরেকটা হচ্ছে এই ডি বিন্দুর স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন বলতে পারো স্যার কিভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে হয়? আমরা তো ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেইনি, বা ডি বিন্দু দিয়ে তো আমরা কাজই করিনি, আমরা যা করেছি বি বিন্দু দিয়ে করেছি। তাহলে এই 2টার মধ্যে একটা ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের হয়? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে এই 2টার মধ্যে একটা বি বিন্দুর আর একটা ডি বিন্দুর স্থানাঙ্ক। একটু মনোযোগ সহকারে ভালো করে লজিকটা একটু বোঝার চেষ্টা করো। তো এখানে এখন কথা হচ্ছে, দেখো তো, আমরা যদি একদম শুরুতে যখন বি বিন্দুকে এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, তখন যদি বি বিন্দুকে এক্স ওয়াই না ধরে আমরা ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে কাজ করতাম একদম প্রথম থেকে,
আমরা যদি ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে একদম প্রথম থেকে কাজ করতাম এবং এই সম্পূর্ণ ক্যালকুলেশনটুকু যদি বি বিন্দু না দিয়ে আমরা ডি বিন্দু দিয়ে করতাম, বি বিন্দু দিয়ে না করে আমরা যদি ডি বিন্দু দিয়ে পুরো অঙ্কের ক্যালকুলেশনটা করতাম, তাহলে কিন্তু এই দুইটা বিন্দুই অঙ্কের আনসার বের হতো। ঠিক আছে, আমি আবার বলতেছি, যদি একদম প্রথম থেকে বি বিন্দুকে এক্স ওয়াই না ধরে আমরা ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে ক্যালকুলেশন করতাম, তাহলে এই দুইটা আনসার, অর্থাৎ এই দুইটা বিন্দুই আনসার বের হইতো। যেরকম বি বিন্দু দিয়ে করে এই দুইটা আনসার বের হয়েছে, ডি বিন্দু দিয়ে করলেও এই দুইটা আনসারই বের হতো। যাদের একটু কনফিউশন আছে এখনো, একটু ভালো করে খেয়াল করো কিভাবে এই জিনিসটা একটু দেখো। তোমাদের অবশ্যই মনে আছে যে এই 1 নং সমীকরণটা আমরা কিভাবে বের করেছিলাম? মনে আছে তোমাদের 1 নং সমীকরণটা কিভাবে বের করেছিলাম? যখন আমরা বি বিন্দুকে এক্স কমা ওয়াই ধরেছিলাম, তখন 1 নং সমীকরণটা কিভাবে বের হয়েছিল? 1 নং সমীকরণটা বের হয়েছিল বিসি ইকুয়াল টু এবি থেকে। মনে আছে তোমাদের আশা করি যে বিসি ইকুয়াল টু এবি যখন আমরা লিখেছিলাম, তখন এখান থেকে ক্যালকুলেশন করে করে আমরা কিন্তু 1 নং সমীকরণটা বের করেছিলাম। তো আমরা যদি যেটা বললাম একটু আগে, যে বি বিন্দুকে না ধরে আমি যদি ডি বিন্দুকে এক্স ওয়াই ধরতাম, তখন কি আমি বিসি ইকুয়াল টু এবি লিখতাম? না, তখন তো আমি বিসি ইকুয়াল টু এবি লিখতাম না। তখন আমি কি লিখতাম? তখন আমি লিখতাম সিডি ইকুয়াল টু এডি। তখন বিসি ইকুয়াল টু এবি না লিখে কি লিখতাম? সিডি ইকুয়াল টু এডি লিখতাম। ওকে, সিডি ইকুয়াল টু এডি লিখতাম। এখন আমি তোমাকে একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা বিসি ইকুয়াল টু এবি লিখে কিন্তু 1 নং সমীকরণ বের করেছি। যদি আমি বিসি ইকুয়াল টু এবি না লিখে সিডি ইকুয়াল টু এডি লিখে 1 নং সমীকরণ বের করতাম, একদম হুবহু এই সমীকরণটাই বের হতো। বিসি ইকুয়াল টু এবি লিখে যে সমীকরণটা পেয়েছি, আমরা যদি ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে কাজ করে সিডি ইকুয়াল টু এডি লিখতাম, তখন এই সেম 1 নং সমীকরণটাই হুবহু বের হইতো। এটাই হুবহু বের হইতো। যাদের এখনো বিলিভ হচ্ছে না একটু দেখো, বিসির দৈর্ঘ্য কি হয় বলতো? বিসির দৈর্ঘ্য আমরা যদি এটাকে এক্স ওয়াই যখন ধরেছিলাম, বিসির দৈর্ঘ্য কি হয়? রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। এটা হচ্ছে বিসির দৈর্ঘ্য, তাই না? তো একটু দেখো তো, এখন ডি কে যদি এক্স ওয়াই ধরতাম, তখন সিডির দৈর্ঘ্যটা কি হতো? সিডির দৈর্ঘ্যটা কি হতো? রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। একই, দেখো বিসি যা এসেছিল সিডি কিন্তু তাই আসতেছে। বিসির বেলায় কি আসছিল? এক্স মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার। সিডির বেলাতেও দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার আসতেছে। বিসির বেলায় ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার এসেছিল, সিডির বেলাতেও দেখো ওয়াই প্লাস 3 হোল স্কোয়ারই আসতেছে। ঠিক আছে, একইভাবে এবির বেলায় একটু চিন্তা করো, এবির বেলায় কি এসেছিল? এবির বেলায় এসেছিল এক্স মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে দেখো এডির বেলাতেও কিন্তু দেখো এই যে এডির বেলাতেও এক্স মাইনাস 6 হোল স্কোয়ার আসতেছে। ওকে, আবার এবির বেলায় ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার এসেছিল, দেখো এডির বেলাতেও ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ারই আসতেছে। তাহলে বুঝতে পেরেছো তোমরা, আমরা যদি বি কে এক্স ওয়াই না ধরে শুরুতে ডি কে এক্স ওয়াই ধরে কাজ করতাম, তাহলে কিন্তু এই বিসি ইকুয়াল টু এবি থেকে যেভাবে 4x প্লাস 3y ইকুয়াল টু 8 এসেছিল, ওইভাবে ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে সিডি ইকুয়াল টু এডি দিয়ে করলেও এই 4x প্লাস 3y ইকুয়াল টু 8 সমীকরণটাই বের হতো। অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শুরু থেকে বি বিন্দুকে এক্স ওয়াই না ধরে ডি বিন্দুকে এক্স ওয়াই ধরে ক্যালকুলেশন করলেও এই সেম দুইটা আনসারই কিন্তু বের হতো, সেম দুইটা বিন্দুই কিন্তু বের হতো। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারতেছি না যে এই যে দুইটা বিন্দু বের হইছে, এই দুইটা বিন্দুর মধ্যে একটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক আর একটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক? কারণ বি বিন্দু দিয়ে করলেও এই দুটোই আনসার আসতো, ডি বিন্দু দিয়ে করলেও এই দুটোই আনসার আসতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে দুইটা বিন্দু বের হয়েছে, একটা বি বিন্দুর স্থানাঙ্ক আর একটা ডি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই দুইটা বিন্দুই হচ্ছে এই অপর দুটি শীর্ষ বিন্দু। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে এটা না লিখে লিখব সুতরাং অপর দুটি শীর্ষবিন্দু, অপর দুটি শীর্ষবিন্দু -1,4 ও 5,-4। ওকে, এই দুটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এবার দেখো এই চ্যাপ্টারের লাস্ট একটা টপিক,
এই টপিকটা খুবই মোটামুটি কমন একটা টপিক। এটা এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে, যেটা আমি এই টপিকটা এখন আলোচনা করব। এটা এমসিকিউতে বেশি কাজে লাগবে। একটু ভালো করে দেখো, আমি প্রশ্নে লিখেছি যে এত ও এত এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন বিন্দু দুইটা দেখে তোমাদের কাছে একটু অড মনে হচ্ছে, বাট অড মনে হওয়ার কথা না আমার হিসাবে। কারণ হচ্ছে তোমরা যদি সরল রেখার ফার্স্ট লেকচারটা আমার দেখে আসো, আমি বলেছিলাম যে বিন্দু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। মনে আছে আশা করি তোমাদের। তো এই যে দুইটা বিন্দু দেখতেছো, এই দুইটা বিন্দু কিন্তু কার্তেশীয় না, অর্থাৎ এক্স ওয়াই না। এই দুইটা বিন্দু হচ্ছে পোলার বা আর থিটা। মনে আছে আশা করি, পোলার বিন্দু হয় আর থিটা। এখন আমরা তো দুইটা কার্তেশীয় বিন্দুর দূরত্ব বের করতে পারি সেই 9-10 এর সূত্র দিয়ে, বাট আমরা কি দুইটা পোলার বিন্দুর দূরত্ব বের করতে পারি? আচ্ছা, এখন তুমি বলতে পারো যে স্যার আমরা তো পোলার বিন্দু থেকে কিভাবে কার্তেশীয় বিন্দুতে যেতে হয় সেটা আমরা শিখে আসছি, ঠিক আছে? তো আমরা ওইভাবে এই দুটা পোলার বিন্দুকে কার্তেশীয় বিন্দু বানিয়ে তারপর এই দুটার দূরত্ব বের করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। অবশ্যই আমরা এই দুটা পোলার বিন্দুকে কার্তেশীয়তে কনভার্ট করে তারপর সেই 9-10 এর সূত্র দিয়ে এদের দূরত্ব বের করতে পারবো, বাট ওটা একটু লং প্রসেস হয়ে যায়। আমরা একটু এখন আজকে দেখে নিব এই টপিকে যে কিভাবে ডিরেক্টলি দুটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। আমি একটা ফর্মুলা লিখবো, একটু ফর্মুলাটা দেখো। যেরকম 9-10 এ তোমরা দুটা কার্তেশীয় বিন্দুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা পড়ে এসেছিলা, ওরকম দুটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করারও ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, দেখো সূত্রটা হলো এইটা। সূত্রটা হলো দেখো, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2। এটা হচ্ছে দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। এই ফর্মুলাটা কিভাবে এসেছে, এটা প্রমাণটা আসলে এতটা জরুরি না, তারপরে কোনো এক সময় ইনশাল্লাহ যদি সময় হয় আমি দেখাবো এই সূত্রের প্রমাণটা। বাট আপাতত তোমরা শুধু দেখে রাখো এবং জেনে রাখো, যেটা হচ্ছে দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। এখন বলতে পারো যে স্যার এখানে r1 কি, r2 কি, থিটা 1 কি, থিটা 2 কি? তোমরা মনে করো, দেখো যে পোলার বিন্দু কি হয়, আর থিটা হয়, তাই না? পোলার বিন্দু কি হয়, আর থিটা। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। তো এই দুইটা কি তো আসলে আর বলা যাবে না, এই দুইটাকে আর বলা যাবে না, তাই আমরা এটাকে বলবো r1 আর এটাকে বলবো r2। একইভাবে এই দুইটাকে থিটা বলা যাবে না, সো এটাকে বলবো আমরা থিটা 1 আর এটাকে বলবো আমরা থিটা 2। তাহলে এই ফর্মুলাতে বসিয়ে দিলেই তুমি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। তো চলো আমরা দেখি কিভাবে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। দেখো, r1 স্কয়ার অর্থাৎ 2√3 স্কয়ার প্লাস r2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মাইনাস 2r1, r1 হচ্ছে 2√3 ইন্টু r2 হচ্ছে 2 ইন্টু কস থিটা 1। বলো থিটা 1 কত? থিটা 1 হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা 2 কত? 120 ডিগ্রি। ওকে, তাহলে কি আসতেছে একটু দেখো। এটাকে স্কয়ার করলে কত আসবে? 12 প্লাস 4 মাইনাস এই তিনটা যদি গুণ করো, এই তিনটা গুণ করলে 8√3, এই তিনটা গুণ করলে হয় 8√3। আর এখানে কস কত ডিগ্রি হয়? অবভিয়াসলি মাইনাস 30 ডিগ্রি হয়, তাই না? কস কত হয়? মাইনাস 30 ডিগ্রি হয়। তো তোমরা জানো যে কস, তোমরা এই সূত্রটা 9 নিয়ে পড়ে এসেছো যে কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। এই সূত্রটা তোমরা 9 নিয়ে পড়ে এসেছো যে কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তো এখানে দেখো 12 প্লাস 4 কত হবে? 16 মাইনাস 8√3 ইন্টু কস কত? 30। ওকে, এবার এখানে কস 30 এর মান বসিয়ে দাও। 16 মাইনাস 8√3, কস 30 মান তোমরা জানো হয়তো √3/2। কস 30 মান হচ্ছে √3/2। এখন দেখো ক্যালকুলেশনটা কিরকম হবে। 16 মাইনাস এখানে কত হয় দেখো, এই √3 গুণ হইলে কত হবে? 3, আর 2 দিয়ে 8কে কাটলে হবে 4, সো 3 4 12 হবে এখানে। ওকে, তাহলে হচ্ছে √4 অর্থাৎ 2 একক।
এটাই হচ্ছে এই দুটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এভাবে এই সূত্রের সাহায্যে যে কোনো দুটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে। ওই দুটাকে আর কার্তেশীয়তে নিয়ে সে 9-10 এর সূত্র দিয়ে করার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পেরেছো খুব ভালো করে।